নমস্কার। আশা করি আপনাদের প্রত্যেকের WBPSC ক্লার্কশিপ ডেসক্রিপটিভের যে প্রিপারেশন খুব ভালো করে চলছে এবং আপনাদের প্রস্তুতিকে আরও এনহ্যান্স করার জন্যই আমাদের এই মক টেস্ট সিরিজ। অলরেডি 4টা আমাদের মক টেস্ট যে আমরা সিরিজ যেটা শুরু করেছি সেখানে 4টা আমরা টেস্ট অলরেডি করিয়ে দিয়েছি। আজকে 5 নম্বর টেস্ট, যে টেস্টটা অলরেডি আমাদের আপলোড করা আছে আমাদের যে ইউটিউব পেজ, এবং এই মক টেস্ট 5-এর আমরা ডিটেল এক্সপ্লেনেশনটা ডিসকাস করে দিচ্ছি এবং প্রত্যেকটা মানে এক্ষেত্রে প্রত্যেকটা রাইটিং আপনারা খুব মন দিয়ে শুনবেন এক্সপ্লেনেশনটা, কারণ এখান থেকে আমরা প্রচুর পয়েন্ট আলোচনা করি যেটা আপনাদের এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের ক্ষেত্রে একটা দারুণভাবে ভূমিকা পালন করবে। তাহলে প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের একদম ফার্স্ট যে টপিকটা ছিল রিপোর্ট রাইটিং, সেটা ছিল দ্য ডিভাস্টেটিং ফ্লাডস ইন আসাম ট্রিগার্ড বাই দ্য টরেন্টিয়াল রেনফল, তাই তো? তাহলে আসামে বন্যা এবং এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ জাতীয় যদি কোনো রাইটিং আসে, তাহলে দেখুন মোটামুটি হচ্ছে যে বন্যা হলে কি কি হতে পারে সেটা একটু ভেবে নেন। বন্যা হলে যেটা হয় যে একটা বড় অংশের মানুষ জলে আটকে গেছে, তাই তো? গবাদি পশুদের একটা অসুবিধা হচ্ছে। কোন আসাম যেহেতু একটা পার্বত্য এলাকা, তাহলে সেখানে ধস নামতে পারে, তাই তো? বন্যায় ডুবে ডুবে থাকতে পারে। মানুষের একটা প্রচণ্ড অসুবিধা হচ্ছে, নিত্য ব্যবহার্য সামগ্রীগুলো তারা পাচ্ছে না। এই ধরনের অসুবিধাগুলো হতে পারে। রোগের যাতে বিস্তার লাভ না করে সেই দিকগুলোকে দেখা উচিত, তাই তো? তাহলে এগুলো হলো। এবং একটা বন্যা বা এরকম কবলিত হলে কী হবে, স্থানীয় প্রশাসন থেকে, রাজ্য সরকার থেকে, স্থানীয় প্রশাসন থেকে, আচ্ছা, আর কারা কারা হেল্প করতে পারে না, যেটা NDRF, তাই তো? মানে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স যেটা থাকে, SDRF, NDRF, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, তারা সেখানে এগিয়ে আসবে মানুষদের সাহায্য করার জন্য। মেডিকেল টিম আসবে যাতে কোনো রকম কারুর শরীর যদি ডাউন হয় তাহলে তাকে যাতে রক্ষা করা যায়। এবং তার সাথে সাথে আর কি হতে পারে না, স্টেট গভর্নমেন্ট থেকে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যাদের এত অসুবিধা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, যাদের ক্ষতি হয়ে গেছে। তাহলে এই এই মূল হচ্ছে এই টপিকগুলো, এবং এইগুলোকে বেস করেই যদি আপনাদের একটা জায়গা তৈরি থাকে, আপনি যে কোনো রাইটিংকেই কিন্তু লিখতে পারবেন। যেমন কদিন আমি একটু দুর্ঘটনা জাতীয় রাইটিং দিচ্ছিলাম, আজ একটু ফ্লাড নিয়ে দিলাম, বন্যা নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে একটু দেখা যাক রাইটিংটা আমরা কী করে লিখবো। আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে টাইটেল দেয়া, এবং টাইটেলের ক্ষেত্রে আমি 2-3 রকম টাইটেল প্রত্যেকটা ভিডিওতে দিচ্ছি, যাতে আপনাদের একটা টাইটেল নিয়ে যাতে একটা আইডিয়া হয়ে যায়। তাহলে হেভি রেন কজেস সেভার ফ্লাড সিচুয়েশন ইন আসাম। আচ্ছা, 1000 affected as flood hit several districts of Assam. Assam struggle with floods after continuous rainfall. তো এর মধ্যে যে কোনো একটা টাইটেল আপনারা ব্যবহার করে নেবেন। বেশ, টাইটেল পার্ট হয়ে গেল। টাইটেল পার্টের পরে আমরা চলে আসছি, এখানে আমরা লিখব বাই স্টাফ রিপোর্টার ABC সিটি, যেহেতু কোনো সিটির বর্ণনা নেই, আসাম। আর কোনো ডেট যেহেতু দেয়নি, তাহলে পরীক্ষার ডেটটা আমরা দেবো 28 ডিসেম্বর। বেশ, এবার কি বলছে, Assam is facing a serious flood situation due to heavy and continuous rainfall for the last few days. ঠিক আছে, এই যে ইজ ফেসিং আমরা বলছি কেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? আমি যে রাইটিংটা লিখছি সেটা কিন্তু অন্য কোনো ডেট দেয়নি, মানে 10 জুন বা 12 জুন যদি ডেট দিত তাহলে সেটা সেই রেসপেক্টেও কিন্তু আমাকে কন্টিনিউয়াসই দিতে হতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস যে ডেটই দেখ না কেন, কারণ আমি একটা রিপোর্ট রাইটিং লিখছি, সেটাতে 3 মাস আগেকার রিপোর্ট রাইটিং লিখতে পারি না। আমার সঙ্গে সঙ্গে একটা ঘটনা হয়ে যাওয়াটাকে নিয়ে আমি রাইটিংটা লিখছি, বন্যা, সেখানে কি হচ্ছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে সেই দিকটা আমরা তুলে ধরছি। এবং আমি যেটা বলেছি যে প্রথম আমার পার্টটা থাকবে বর্ণনা, তার পরেরটাই থাকবে ফুল ডেসক্রিপশন, এবং তারপরে যে পার্টটা থাকবে সেখানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশ, বিকজ অফ দ্য রেন major river like Brahmaputra and its tributaries are flowing above the danger level. অবশ্যই, কারণ যখনই এরকম বন্যা হবে তার মানে বিপদ সীমার মধ্যে বয়ে চলেছে এই নদীগুলো। অ্যাজ এ রেজাল্ট মেনি এরিয়াজ হ্যাজ বিন ফ্লাডেড, তার কারণে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। তাহলে এতটুকু আমাদের পার্ট কিন্তু কমপ্লিট হলো। এরপরে আমাদের নেক্সট পার্ট কি বলছে, ফ্লাড ওয়াটার হ্যাজ এন্টার্ড হাউস, ড্যামেজ রোডস অ্যান্ড ডেস্ট্রয়েড ক্রপস। অবশ্যই, আসাম একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বলুন, আসাম বলুন, ভারতবর্ষে যে কোনো প্রান্তই সেটা কৃষি প্রধান একটা জায়গা, তাহলে অবশ্যই সেখানে কৃষির যে ফসল সেটা নষ্ট হয়েছে, রোড ড্যামেজ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, 1000 অফ পিপল আর সাফারিং অ্যান্ড মেনি ফ্যামিলিজ হ্যাভ বিকাম হোমলেস। অবশ্যই, একটা বন্যা হয়ে গেলে মানুষকে একটা
চরম বিপদের মধ্যে দিয়ে যেতে হয়, হোমলেস হয়ে যেতে হয়, তাই না? নিজের ঘর ভেঙে পড়ে, এটা খুবই কষ্টের। আচ্ছা, এখানে আমাদের যেহেতু কোনো ডেথ কেস মেনশন করেনি, আমরা রিপোর্টে এরকম লিখতেই পারি বন্যা কবলিত এলাকাতে কিছু মানুষ মারা গেছে। তো এই যে লিখছে সাম ডেথস হ্যাভ বিন রিপোর্টেড ডিউ টু ড্রনিং অ্যান্ড ল্যান্ডস্লাইডস। ল্যান্ডস্লাইডস মানে হচ্ছে ধস নামা, আর ড্রনিং মানে হচ্ছে ডুবে যাওয়া। A large number of people have taken shelter in relief camps set up by the government. অবশ্যই এই রিলিফ যে ক্যাম্পগুলো যেগুলো হয়, ঠিক আছে, সেখানে বেশ কিছু মানুষ, একটা বড় সংখ্যক মানুষ সেখানে কিন্তু রয়েছে। দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটর, স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকার আর ক্যারিং আউট রেস্কিউ অ্যান্ড রিলিফ ওয়ার্ক, তারা রেস্কিউ এবং রিলিফ ওয়ার্ক চালাচ্ছে। তাদের সঙ্গে জয়েন করেছে কারা কারা? এনডিআরএফ এবং এসডিআরএফ টিম হ্যাজ বিন সেট টু দ্য অ্যাফেক্টেড এরিয়া। রিলিফ ক্যাম্প আর প্রোভাইডিং ফুড, সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড বেসিক মেডিকেল হেল্প। রিলিফ ক্যাম্প থেকে আমরা এই সাহায্যগুলো পাবো। মেডিকেল টিম আর ট্রিটিং সিক পিপল অ্যান্ড ট্রাইং টু প্রিভেন্ট দ্য ডিজিজ। অবশ্যই সেখানে মেডিকেল ক্যাম্প রয়েছে। তাহলে দেখুন বন্যা কবলিত এলাকাতে আমাদের এই জায়গাগুলো, এবং এটা কিন্তু খুব কমন। এটা যদি কোনো একটা ভূমিকম্প এলাকা হতো, তাহলেও কিন্তু এই রিলিফ অপারেশন চলছে, রিলিফ ক্যাম্প রয়েছে, মেডিকেল টিম রয়েছে, তাহলে এরকম আমাকে দিতে হতো, ঠিক আছে? তাহলে এই রকম করে আমরা কিন্তু আমাদের এই পার্টটাকে আমরা লিখলাম যে কি কি হয়েছে, কি কি চলছে, এই বিষয়টা গেল। এরপরের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে একদম একটা কমন পার্ট, যেটা বলি এই যে দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো অ্যানাউন্সড ফিনান্সিয়াল এইড ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিজিজড অ্যান্ড কম্পেনসেশন ফর দোজ হু লস্ট হোম অ্যান্ড দ্য ক্রপস। অবশ্যই একটা ক্ষতিপূরণ দেওয়া হবে, আর্থিক সাহায্য প্রদান করা হবে গভর্নমেন্ট থেকে। দ্য চিফ মিনিস্টার আস্কস পিপল টু স্টে অ্যালার্ট অ্যান্ড ফলো দ্য গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অ্যাজ মোর রেন ইজ এক্সপেক্টেড। যখনই একটা জায়গাতে বন্যা হয়ে গেছে, তার মানে আরও কিছুদিন হয়তো বৃষ্টি হতে পারে, এরকম একটা পূর্বাভাস আসতেই পারে। তাহলে সেই জন্য চিফ মিনিস্টার কিন্তু মানুষজনকে এই অ্যালার্টটা নিতে বলছেন। তাহলে দেখুন অলমোস্ট রিপোর্টের কিন্তু কিছু কিছু পার্ট একদমই সেম। একই ধরনের রিপোর্ট করলে বেশ কয়েক রকম রিপোর্ট কিন্তু করে নিতে পারবো আমরা, ঠিক আছে? তাহলে এটাই আমি বারবার বলি যে যখনই এরকম একটা রিপোর্ট দিয়ে দেবে, আপনারা ঘাবড়ে যাবেন না, কারণ আপনি ওই রিপোর্টটারই আদলে কোনো না কোনো রিপোর্ট প্র্যাকটিস করে নিয়েছেন, ঠিক আছে? এবং এই মক টেস্ট সিরিজটাতে আমি এভাবেই রিপোর্টগুলো করাবো যেগুলো একদমই ইম্পর্টেন্ট, একদম পরীক্ষা ওরিয়েন্টেড। একদম সে ভুলভাল রিপোর্ট করে কিন্তু লাভ নেই। খুব নর্মালি রিপোর্ট আসারই জেনারেলি চান্স থাকে। প্রিভিয়াস যে দুটো পিএসসি ক্লার্কশিপ দেখলাম, ঠিক আছে, এমনিতে আপনি দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারবেন। তার মধ্যে একটা পিওর এই ধরনের নিউজ পেপার রিপোর্ট থাকে, যেগুলো এই নৌকা ডুবি থাকে, বা কোনো একটা আগেরবার যেমন ওই আগুন লেগে গেছিলো কোনো একটা মার্কেটে, ঠিক আছে? তাহলে এই ধরনেরই কিন্তু রাইটিং আসবে। একদম নর্মাল যেরকম নিউজ পেপার রিপোর্ট হয়, দুর্ঘটনা ঘটা বা কোনো একটা পার্টিকুলার কোনো একটা ঘটনা ঘটছে বা গভর্নমেন্ট স্কিম, এগুলোর মধ্যেই আসবে, ঠিক আছে? তাহলে এইগুলোই আমরা প্র্যাকটিস করে নেবো। বেশ, তাহলে আমাদের রিপোর্ট পার্টটা হলো, বোঝা গেছে? রিপোর্টের পরে আমরা প্রেসিতে চলে যাচ্ছি, দেখি প্রেসিটা কি বলছে। আচ্ছা, প্রেসিগুলো একটু বড় থাকে। আগেরবারের যে প্রেসিটা এসেছিলো ক্লার্কশিপ মেন্সে, সেটা একটু মানে পড়তে হতো, একটু খটোমটো ছিল, ঠিক আছে? তো পরীক্ষার যে স্ট্র্যাটেজি, সেটা নিয়ে আমি একটা ভিডিও ভাবছি করে দেবো। বেশ, আমাদের আপাতত এই মকটা যাক, দেখি আমি যদি পারি আমি একটা এরকম ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? যে কোন পার্টটা আমরা আগে ফলো আপ করবো, হ্যাঁ, এবং ওই পেপারটাও একবার দেখিয়ে দেবো, দেখি। তার আগে এটার আগে সলিউশনটা আমরা করে নিই। আচ্ছা, কি বলছে? এভরি ওয়ান হ্যাজ কন্টিনিউয়াল কন্ট্রোল ডিউরিং হিজ লাইফ উইথ দ্য ভ্যারাইটি অফ এক্সপিরিয়েন্স নোন অ্যাজ আর্ট। তাই তো বলছে, মানুষ তার জীবনের মানে ধারাবাহিক অভিজ্ঞতার মাধ্যমে শিল্প নামে পরিচিত নানা রকম যে অভিজ্ঞতা, তার সাথে অবিরতভাবে যুক্ত, তাই তো? Their experience range from the craft level found in the design and execution of the practical thing of life to the more imaginative, because less material level is required for the enjoyment of music, painting, sculpture and the literature. তাহলে কি বলছে না, এই অভিজ্ঞতার মানে তার যে দৈনন্দিন মানে মানুষ, এই মানুষের যে অভিজ্ঞতা, তার যে পরিসরটা বিস্তৃত থাকে, ঠিক আছে? এবং মানুষ অনেক বেশি কল্পনাপ্রবণ থাকে। মানে দৈনন্দিন জীবনের যে ব্যবহারিক জিনিসপত্র বা নকশা নির্মাণে যে শিল্পকলা দেখতে পাওয়া যায়, সেখান থেকে শুরু করে সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য, সাহিত্য, ঠিক আছে, এই শিল্পকলাগুলোর ক্ষেত্রে সে অনেক বেশি কল্পনাপ্রবণ থাকে, কারণ এগুলোর জন্য মানে খুব লেস মেটেরিয়াল, মানে খুব
অল্প মেটেরিয়ালের মধ্যেই কিন্তু এই মানুষের যে ইমাজিন করার যে বিষয়টা, সেটা কিন্তু আরও বেশি করে পরিস্ফুট হয়, তাই তো? মিউজিকের মাধ্যমে, ছবি আঁকার মাধ্যমে, ভাস্কর্যের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে। ইন দ্য ফাইন আর্ট, human creativity is no longer concerned with producing an object which will be required for use anyhow, whether it is beautiful or not, but with providing a stimulus for the satisfaction of human emotion in its various level of manifestation. আচ্ছা, তাহলে ফাইন আর্ট মানে কি বলছে না, মানে ফাইন আর্ট বলতে আমরা ললিত কলা, আমরা ভালো কথায় বলবো ললিত কলা। তাহলে ললিত কলার ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। মানে এখানে সেই জিনিসটা কতটা সুন্দর হলো সেটা কিন্তু ম্যাটার করছে না, বরং যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কি না, মানে মানুষের অনেক বেশি কল্পনা, মানে বলছে ললিত কলাতে কী হচ্ছে যে মানুষের যে সৃজনশীলতাটা, সেটা কি হয় না মানুষের আবেগের বিভিন্ন স্তরের সঙ্গে মানে রিলেটেড থাকে, এবং তাই তো, এবং সেটা সেটা সৌন্দর্য হলো বা না হলো সেটা কিন্তু ম্যাটার করছে না, মানুষের আবেগের একটা মানে বহিঃপ্রকাশ কিন্তু এই ললিত কলার মধ্যে থাকে। দ্য মেজরিটি অফ হিউম্যান বিং সিন্স দে আর কালচারালি আন্ডার প্রিভিলেজ আর স্যাটিসফাইড ইফ দেয়ার ইমোশন আর রোজড ইজিলি অ্যান্ড mechanically by the more simple emotional easily identified sentimentalities that easily assimilate emotional reflex by dance and music. আচ্ছা, সেন্টেন্সটা একটু বড় আছে, অল্প অল্প করে আমরা পড়ি। দ্য মেজরিটি অফ হিউম্যান বিং, একটা সমাজের একটা বৃহত্তর অংশ, সিন্স দে আর কালচারালি আন্ডার প্রিভিলেজ, তাই তো, তারা যদি আমরা দেখি মানে শিল্প সাহিত্য বা শিল্পর দিক থেকে তাদের আন্ডার প্রিভিলেজ, মানে তাদের সোসাইটিতে সেই অর্থে একটা প্রিভিলেজ পায় না, মানে অনগ্রসর আমরা বলতে পারি, কারণ কালচারালি অগ্রসর এবং কালচারালি অনগ্রসর এটার মাধ্যমে কিন্তু একটা তফাৎ আছে, ঠিক আছে? কারণ এই যে বলছে যে আন্ডার প্রিভিলেজ, মানে সে হয়তো অন্য কোনো একটা পেশার সঙ্গে যুক্ত, কিন্তু তার কালচার করতে তার ভালো লাগে, এরকম একটা বিষয় আর কি। তো তাদের যে ইমোশনটা, মানে তাদের যে আবেগটা, সেটা কিন্তু অনেক সহজ সরল হয়, তাই তো, মানে সিম্পল হয় অনেক বেশি, এবং তারা তাদের যে আনন্দ সেগুলো কিন্তু এই ড্যান্স বা মিউজিক বা তার নৃত্যকলা বা সঙ্গীত কলা তার মাধ্যমে কিন্তু খুঁজে নিতে পারে, এবং এটা খুব সত্যি কথা। কারণ আমরা যদি ধরুন হয়তো আমাদের মন একটুখানি একটু চাপে রয়েছি, আমরা একটা গান শুনে নিলাম, আমাদের মন ভালো হয়ে গেল, এরকম হয় তো। বা এই যে একটু যাদের ধরুন একটু ড্যান্স দেখতে ভালো লাগে, একটু রিল দেখছে, একটু নাচ দেখছে, বা নাচটা বেশ সুন্দর, তো ভালো লাগছে, কিন্তু তার মধ্যে আদৌ কলা আছে কি না সেটা কিন্তু মানে আমাদের ডিপেন্ড করে ম্যান টু ম্যান, যে এই নাচ কারোর হয়তো ওয়েস্টার্ন ভালো লাগছে, কারোর হয়তো ভারতনাট্যম ভালো লাগছে, তাই তো, মানে এরকম আর কি বিষয়টা বলতে চাইছে। মিউজিকের একটা বিভিন্ন রকম টেস্ট থাকে আমাদের, কারোর হয়তো রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালো লাগছে, কারোর হয়তো হিন্দি গান শুনতে ভালো লাগছে, হয়তো সেই মানুষটা গানের একটা বিরাট বোদ্ধা নয়, কিন্তু তবুও সেটা শুনতে ভালো লাগছে, মানে এইরকম একটা বিষয় বলতে চাইছে। বাই দ্য আইডেন্টিফাইড রেফারেন্স অফ সিনেমা অর্গান সেন্টিমেন্টালিটিস, মানে বলতে চাইছে যে মানে সিনেমার মধ্যে যে সমস্ত আবেগঘন ইঙ্গিত থাকে, বাই দ্য পিকচার উইথ এ স্টোরি অর ইজিলি অ্যাসিমিলেটেড মোরাল অ্যান্ড বাই দ্য সিম্পল ভায়োলেন্ট প্লট অফ দ্য চিপ ম্যাগাজিন, মানে কি বলতে চাইছে যে মানে কোনো একটা গল্প বা একটা ছবি, মানে এই যে পিকচার উইথ এ স্টোরি, মানে কোনো একটা গল্পের যে চিত্র যেটা ফুটে উঠছে, সেটা হয়তো একটা কোনো নৈতিক বার্তা দিচ্ছে, এই যে বলছে মোরাল, মানে ইজিলি অ্যাসিমিলেটেড মোরাল, মানে একটা নৈতিক বার্তা দিচ্ছে, অ্যান্ড বাই দ্য সিম্পল ভায়োলেন্ট প্লট অফ দ্য চিপ ম্যাগাজিন, অর্থাৎ কোনো একটা সস্তা ম্যাগাজিন, সেখানে একটা মানে সহজ সরল এবং ভায়োলেন্ট, মানে একটা সহিংস একটা প্লট রয়েছে সেখানকার ম্যাগাজিনে, কোনো একটা উপন্যাস বা কোনো একটা গল্প হয় না, আমরা বিভিন্ন উপন্যাস গল্পগুলো পড়ি, একটা নর্মালি একটা হয়তো প্লট রয়েছে, বিশাল কিছু একটা গল্পের প্লট নয়, তবুও আমাদের গল্পটা ভালো লেগে গেল। আমি এই বিষয়টা বলতে চাইছি, মানে এখানে যেটা বলতে চাইছি যে কালচারে আন্ডার প্রিভিলেজ মানে হচ্ছে আমাদের বিশাল কিছু মানে সঙ্গীত কলা বা এসব নিয়ে আইডিয়া নেই, কিন্তু তবুও আমাদের এগুলো শুনতে ভালো লাগছে, এই ধরনের যে বিষয়টা। কিন্তু যারা কালচারালি প্রিভিলেজ, মানে যারা একবারে পিওর সংস্কৃত মনস্ক, ঠিক আছে, তারা ডিমান্ডে মোর কমপ্লিকেটেড স্যাটিসফ্যাকশন, তাদের যে মনের তৃপ্তিটা সেটা আবার জটিল হয়। এই একটা জিনিস আমি বলি, মানে অনেক সময় দেখবেন যে আর্ট ফিল্ম যেটা দেয়, অনেকে এই আর্ট ফিল্ম কী দেখবো,
তার থেকে বরং আমাদের এরকম সিনেমা দেখা ভালো। দেখবেন এটা কিন্তু আমাদের বেশ একটা কমন বিষয় কিন্তু শোনা যায়। আর্ট ফিল্ম কি দেখবি? তার থেকে বরং একটা এরকম সিনেমা দেখে নিই। একটা অ্যাকশন সমৃদ্ধ সিনেমা দেখে নিই। ঠিক আছে? আবার কিছু মানুষ আছে যারা আর্ট ফিল্মই পছন্দ করেন। যে একটা সুন্দর একটা প্লট থাকবে, সেখানে গল্পের মধ্যে চরিত্রগুলোর মধ্যে একটা জটিলতা থাকবে। ঠিক আছে? তাহলে এই ধরনের মানে সংস্কৃতিরও তো ধরুন একটা বিভিন্ন মনস্কতা রয়েছে। এই বিষয়টা কিন্তু এখানে বলতে চাইছে গোটা কৃষিতে। তাহলে কি বলছে? দে রিকোয়ার বিকজ দে আর এডুকেটেড অন দ্য অ্যাস্থেটিক অ্যাসপেক্টস অফ দ্য আর্ট। কেন? না তারা শিল্পকলার নান্দনিক যেটা দিক, তাই তো? অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক। তাহলে শিল্পকলার যেটা নান্দনিক দিক সেই সম্পর্কে তারা শিক্ষিত। সেই জন্য তাদেরকে কিন্তু এই সহজ সরল বিষয়গুলো অতটা টানে না। যেটা জটিল, যেমন আর্ট, ঠিক আছে, সেই বিষয়টাকে যেমন তাদেরকে অনেক বেশি টানে। যেমন ধরুন অনেক সময় আমরা একটা চিত্র দেখলাম, একটা ছবি দেখলাম, একটা ধরুন নর্মাল ছবি আছে, সেই ছবিটা দেখে আমাদের বুঝে গেলাম আচ্ছা এই তো একটা নর্মাল এরকম ছবি। আবার অনেক সময় দেখবেন যারা খুব মানে বড় আর্টিস্ট হয় তাদের ছবি দেখে বোঝা যায় না যে কি বলতে চাইছে। তো সেই সময় দেখবেন ওই আর্টটার কি মানে, এটা কেন এরকম এরকম করে বুঝিয়ে দেওয়ার মতো কিন্তু আমাদের অনেক ব্যক্তিত্ব থাকে আমাদের সমাজে। এবং আমরা সত্যি তখন শুনে ভাবি আচ্ছা এরকম বিষয়টা, এটা তো ভাবিনি, তাই না? তাহলে এই তফাৎটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রেসিটাতে বলতে চাইছে যে মানে আর্টের যে একটা বিভিন্নতা রয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গি বা তাদের যে আর্টিস্টিক মাইন্ড, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু এই গোটা প্রেসিটা একটু খটোমটো আছে। তো এই ধরনের প্রেসি আসতেই পারে, সেই জন্য সব রকমই আমাদেরকে কিন্তু তৈরি থাকতে হবে। ঠিক আছে? ঘাবড়ে গেলে চলবে না। এক দুবার আমরা পড়বো, মোটামুটি মানেটা বুঝে নেবো, তারপর আমরা আমাদের নিজের মতো করে প্রেসিটা লিখবো। বেশ, তাহলে প্রেসিটা দেখা যাক কি আমরা এলাম। দ্য ইম্পর্টেন্স অফ আর্ট এডুকেশন, এটা হচ্ছে আমাদের হেডিং। আপনাদের যদি অন্য কোনো হেডিং মনে আসে আমাকে বলবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়া ইজ দ্যাট আর্ট প্রোভাইড এ স্টিমুলাস ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ হিউম্যান ইমোশন অ্যান্ড দ্যাট দ্য মেজরিটি অফ পিপল আর স্যাটিসফাইড উইথ সিম্পল ইমোশনাল সেন্টিমেন্ট। ঠিক আছে? তার মানে কি না, বলছে যে আর্ট মানেই হচ্ছে হিউম্যান ইমোশন, আমাদের যে মানসিক আবেগ সেটা কতটা স্যাটিসফাইড হলো, সেটা কতটা তৃপ্ত পেল তার উপর। এবং মেজরিটি সমাজের একটা অধিকাংশ মানুষই কিন্তু এই সিম্পল ইমোশনাল যে সেন্টিমেন্ট তাতেই কিন্তু তারা খুশি। হোয়েল দ্য কালচারালি প্রিভিলেজ রিকোয়ার্ড এ মোর কমপ্লিকেটেড স্যাটিসফ্যাকশন ডিউ টু দেয়ার এডুকেশন ইন দ্য অ্যাস্থেটিক অ্যাসপেক্ট অফ দ্য আর্ট। এটাই বলছে কিন্তু নান্দনিক শিল্পকলাকে যারা ভালোবাসেন বা সেই সম্পর্কে যারা শিক্ষিত, তাদের কিন্তু একটা আরও বেশি জটিল মানে বিষয় দরকার। তবেই কিন্তু তারা মানে শিল্পকলার ক্ষেত্রে তাদের একটা জটিল মনস্তত্ত্বের দরকার, তবেই কিন্তু তারা সেখানে আনন্দ পান বা তৃপ্তি পান। এই হচ্ছে মূল কথা। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের প্রেসি। প্রেসির পরের পার্টে আমি চলে যাচ্ছি ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা হচ্ছে পিকে দে সরকারের বই থেকে নেওয়া একটা ট্রান্সলেশন, যেটা আপনারা বারবার বলেন যে স্যার পিকে দে সরকারের ট্রান্সলেশনগুলো করিয়ে দিতে। তো আমি বাছাই করে যেগুলো একদম ইম্পর্টেন্ট ট্রান্সলেশন সেগুলোই করে দিচ্ছি। তো লাইন বাই লাইন আমরা যেরকম ট্রান্সলেশন করি সেরকম করে আমরা ট্রান্সলেশনটা কভার করব। দেখা যাক প্রথমে কি বলছে। দেশ ভ্রমণ শিক্ষার একটি প্রধান অঙ্গ। ট্রাভেলিং ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন। একদম সহজ। বিদ্যালয়ে পাঠ্যপুস্তক হইতে, তাই তো, যে আমরা যে শিক্ষা লাভ করি, দ্য এডুকেশন উই রিসিভ ফ্রম দ্য টেক্সট বুক ইন স্কুলস, তাহাতে প্রত্যক্ষ জ্ঞান হয় না, ডাজ নট গিভ আস ডিরেক্ট নলেজ। প্রত্যক্ষ জ্ঞান কিন্তু আমাদের এখান থেকে লাভ হয় না। বেশ, তারপর কি বলছে। বাড়িতে আরাম করিয়া বসিয়া আমরা ভূগোলের নানা দেশের কাহিনী পড়ি। While sitting comfortably at home, we read stories about different countries in geography book. তাই তো? কত বিচিত্র দেশ, কত বিচিত্র তাদের অধিবাসী, আর বিচিত্র তাহাদের সামাজিক রীতিনীতি ও জীবনযাত্রা প্রণালী। There are many strange countries, their people are different and their social custom মানে রীতিনীতি and way of life জীবনশৈলী বা জীবনযাত্রা প্রণালী আর অলসো ডিফারেন্ট, তাদের বিচিত্র। বেশ, পুস্তক পড়িয়া বাই রিডিং বুক আমরা এই সমস্ত দেশ সম্বন্ধে জ্ঞান লাভ করি বটে, উই গেন নলেজ অ্যাবাউট দিস কান্ট্রিজ, কিন্তু সে জ্ঞান সম্পূর্ণ হয় না। বাট দ্য নলেজ ইজ নট কমপ্লিট। দেশ ভ্রমণ না করলে, উইদাউট ট্রাভেলিং, এডুকেশন রিমেন্স ইনকমপ্লিট। শিক্ষা অপূর্ণ থেকে যায়।
ঠিক আছে, তারপর কি বলছে, এই জন্য ইউরোপ আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশগুলিতে দেয়ারফোর, এই জন্য হচ্ছে দেয়ারফোর ইন ওয়েস্টার্ন কান্ট্রি লাইক ইউরোপ অ্যান্ড আমেরিকা, আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দেশ ভ্রমণের ব্যবস্থা করা হয়। অ্যারেঞ্জমেন্ট আর মেড ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস টু ট্রাভেল। আমাদের দেশেও অদূর ভবিষ্যতে ইন আওয়ার কান্ট্রি টু ইট ইজ, আচ্ছা, এই ব্যবস্থা প্রচলিত হওয়া নিতান্ত প্রয়োজন। It is absolutely necessary that such a system should be introduced in the near future. অদূর ভবিষ্যতে আমাদের এই ব্যবস্থা নেওয়াটা নিতান্ত প্রয়োজন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা ট্রান্সলেশন পার্টটা কমপ্লিট করলাম। এরপর আমরা চলে যাব বাংলা প্রতিবেদন। কি বলছে, ডাইনি সন্দেহে এক মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা, প্রশাসনিক তৎপরতায় উদ্ধার, এটা নিয়ে একটা বাংলা সংবাদপত্র প্রতিবেদন লিখতে হবে। বেশ, এই ধরনের যে সোশ্যাল ইস্যুগুলো থাকে, কুসংস্কার থাকে, অর্থাৎ সাপে কেটেছে কিন্তু ওঝা আসার জন্য যুবকটাকে যেখানে হসপিটালে ভর্তি করার কথা সেটা না করার জন্য তাকে রেখে দেয় মৃত্যু, এই ধরনের যে সামাজিক ব্যাধি এবং সেগুলোকে নিয়ে আমাদের সেই কুসংস্কার যে দূর করার যে ব্যাপার, প্রশাসনিক তৎপরতা, এই ধরনের কিন্তু রাইটিং আসতেই পারে। ঠিক আছে, তাহলে সেই রকমই একটা রাইটিং আমি এখানে লিখছি। আপনারাও আমাকে বলবেন যে কোন জায়গাগুলো ইমপ্রুভ করা যায়, বা আপনাদের আরও কিছু সাজেশন দেবেন, নিজেরাও লিখতে পারেন কমেন্ট সেকশনে। তো যাই হোক, তো এই রাইটিংটা আমরা করব, ডাইনি সন্দেহে পুড়িয়ে মারার চেষ্টা। তাহলে কি কি হতে পারে আমরা একটু ভেবে নিই প্রথমে আমরা রাইটিং লেখার আগে, যে একটা গ্রামে একজনকে ডাইনি সন্দেহে একজন, এবং এখানে মহিলা হিসেবে বৃদ্ধা আমার বলাটা বেশি ভালো হবে, কারণ জেনারেলি এই কেসগুলোতে মানে এই ধরনের যে কুসংস্কার যেটা থাকে সেটা মহিলা বা বৃদ্ধা হতে পারে, কিন্তু আমি চাইছি যেটা বৃদ্ধা হিসাবে এই রাইটিংটাকে লিখতে। আচ্ছা, তো ডাইনি সন্দেহে এরকম একজন মহিলাকে এরকম তাকে মারধর করে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে খবর যায়, তারা এসে সেই মহিলাকে উদ্ধার করে এবং অবশ্যই তাকে হসপিটালাইজড করতে হবে, তার অবস্থা স্থিতিশীল সেটা আমরা বলবো। এবং তারপরেই কেন এরকম ঘটনা ঘটলো তার সাথে তো কোনো একটা গভীর অভিসন্ধি থাকে, তো সেই কোনো ওঝা বা কেউ কোনো তান্ত্রিক হয়তো বলেছে যে এই এই ঘটনার সঙ্গে এ জড়িত, তাহলে এই ধরনের যে ভেকধারী যে মানুষটা রয়েছে তাকে পুলিশ গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছে, এরকম আর কি বিষয়টাকে নিয়ে ভাবতে হবে। আর যেটা আরেকটা যেটা বিষয় হচ্ছে যে জেরা করছে পুলিশ, তাহলে এরকম আমরা একটা লিখব। আর যেটা হচ্ছে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে এই ধরনের উদ্যোগ, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য মানুষকে অ্যালার্ট করা হচ্ছে, তাদের তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং আমরা একটা মানুষের মতামত দিতে পারি যে বললো যে এই ধরনের কুসংস্কার আমরা যে কতটা পিছিয়ে আছি আমাদের সমাজ, সেটা এই ধরনের ঘটনা আমাদেরকে ব্যক্ত করে। মানে শুধু এডুকেশন নয়, আমাদের মনের যে অন্ধকার সেটাও দূর করা জরুরি। তাহলে এরকম বয়ানের মধ্যে আমরা গোটা বিষয়টাকে সাজানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখুন রাইটিংটা প্রথমে কি বলছে না, একটা শিরোনাম আমরা দিচ্ছি, অমানবিকতার ছবি গ্রামে, প্রশাসনিক উদ্যোগে উদ্ধার ডাইনি সন্দেহে অভিযুক্ত বৃদ্ধা। ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে পুড়িয়ে মারার চেষ্টা, প্রশাসনের তৎপরতায় উদ্ধার। ডাইনি সন্দেহে বৃদ্ধার ওপর নৃশংসতা, কোন পথে সমাজ, প্রশ্ন উঠছে। ঠিক আছে, তাহলে এই তিনটে রাইটিং মানে হেডিংয়ের মধ্যে আমরা যে কোনো একটা টাইটেল কিন্তু দিতে পারি। আচ্ছা, আপনাদের যদি অন্য কোনো টাইটেল মনে হচ্ছে পছন্দ হয়েছে বা আপনারা লিখেছেন সেটা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, তাহলে এই ধরনের বিষয়গুলো হলে কি হয়, মানে আমাদেরও একটা বেশ ভালো লাগবে যে আপনারা লিখছেন, সেটা আমরা জানতে পারছি, এবং আমাদের মক টেস্ট থেকে আপনাদের উপকার হচ্ছে, এটা যেন আমাদের আরও বেশি ভালো লাগবে। বেশ, তাহলে আমরা কীভাবে লিখছি দেখি, নিজস্ব সংবাদদাতা বা নিজস্ব প্রতিনিধি, ক খ গ গ্রাম, 28শে ডিসেম্বর, 28 শেষ ডিসেম্বর হয়ে গেছে, এটা 28শে ডিসেম্বর হবে। বেশ, গতকাল রাত্রে রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে নির্মমভাবে পুড়িয়ে মারার চেষ্টা করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কুসংস্কারের বশবর্তী হয়ে গ্রামের কয়েকজন বাসিন্দা ওই মহিলাকে ডাইনি আখ্যা দিয়ে মারধর করে এবং পরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। তৎপরতার সঙ্গে অভিযুক্তদের হাত থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ, তাহলে আমরা প্রথমে ঘটনাটা দেখে নিলাম। এরপর কি বলছে, অভিযুক্তদের জেরায় জানা গেছে এলাকায় অজানা জ্বরে কয়েকজন আক্রান্ত হওয়ায় এক ওঝার প্ররোচনায় ওই বৃদ্ধাকে ডাইনি সন্দেহ করা হয়, ওই ওঝাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে বৃদ্ধা চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল হিসাবে জানা গেছে বা জানিয়েছেন চিকিৎসকরা।
এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এলাকায় কুসংস্কার বিরোধী আইন কার্যকরভাবে প্রয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। সঙ্গে কোনো গভীর অভিসন্ধি আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা। এক অধ্যাপক জানিয়েছেন, আমরা যে কতটা পিছিয়ে, অজ্ঞানতার করাল গ্রাসে কতটা পাশবিক আমরা, এখনও এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তাহলে দেখুন, এই জায়গাটাতে আমরা অলমোস্ট সমস্ত কিছুই কভার করে নিলাম, যে কারোর একটা প্ররোচনাই হয়েছে, সেখানে কোনো অভিসন্ধি আছে কিনা, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আশ্বাস প্রদান দেওয়া হয়েছে, এবং একজন অধ্যাপকের আমরা এখানে মতামতও নিয়ে নিলাম। ঠিক আছে, বা একজন মনোবিদের আমরা মতামত, যে কোনো একজনের এরকম মতামত যদি এরকম একটা কোটেশন দিয়ে আমরা লিখতে পারি, সেটা কিন্তু আমাদের যে মানে রিপোর্টটা সেটাকে আরও সুন্দর করবে। ঠিক আছে, বেশ। তাহলে এই পার্টটা হলো। এরপরে হচ্ছে আমাদের কি কি উদ্যোগ, সামাজিকতার দিক থেকে কি কি উদ্যোগ। আচ্ছা বেশ, কি বলছে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একাধিক মানবতাবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন সামনে এসেছে। তারা গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সভা, পথনাটক ও প্রচার অভিযান চালানোর আবেদন জানিয়েছে। সংগঠনগুলির মতে শিক্ষা ও সচেতনতার মাধ্যমেই কুসংস্কার দূর করা সম্ভব। প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগেই এই ধরনের অমানবিক ঘটনা রোধ করা যাবে বলেই মত প্রকাশ করেছেন সমাজকর্মীরা। বোঝা গেল? তাহলে দেখুন, লাস্ট যে লাইনটা, সেখানে আমরা মানবতাবাদী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজকর্মীদের বিষয়গুলো নিয়ে এলাম, কারণ সমাজকে একটা সুন্দরভাবে গড়ে তুলতে তাদের একটা বড় ভূমিকা থাকে। তাহলে সেগুলো কি করে তারা কন্ডাক্ট করা যায়, সেই রকম করে আমরা কিন্তু পুরো বিষয়টাকে লিখলাম। তাহলে এইভাবে আমরা একটা রিপোর্ট রাইটিং লিখতে পারি। যদি আপনাদের এই রিপোর্টটাতে কোনো সাজেশন দেওয়ার থেকে যে এটা আরও কী করে ভালো করা যায়, আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। ঠিক আছে, বেশ। কারণ আপনাদের মতোই আসলে আমি এগুলো লিখি, তো আমার মনে হবে যে হ্যাঁ, এই জায়গাটা আরও একটু ইমপ্রুভ করা যেতে পারে। এরকম একটা কম্প্যাক্ট করেই লেখার চেষ্টা করেছি। বাকি আপনাদের সাজেশনের আমি অপেক্ষায় রইলাম। আপনারা যত আমাকে বলবেন এই জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে স্যার, বা এখানটা ভালো লাগছে, সেটা জেনে আমার সত্যিই ভালো লাগবে। ঠিক আছে, বেশ। তাহলে এই গেল আমাদের রাইটিং, এবং এটা নিয়ে কিন্তু আমরা ওই সাপে কেটেছে, একজন যুবকের মৃত্যু হয়েছে, বা সেই জন্য গ্রাম, এটা একটা কুসংস্কার। তাহলে এরকম কুসংস্কার যদি জাতীয় যদি কিছু থাকে, আমরা কিন্তু এরকম করে রাইটিংটা লিখব। এরপরে আমরা চলে যাচ্ছি সারাংশটা দেখি কি বলছে। আমরা যে কত শিশুকালেই তার প্রমাণ আমাদের আমরা যে কত শিশুকালেই তার প্রমাণ আমাদের 5 বৎসর বয়সে হাতে খড়ি হয়, আর কমসে কম 21 বৎসর বয়সে হাতে কালি মুখে কালি মেখে আমরা কলেজ হাউস থেকে লিখে আসি। কিন্তু এতেও আমাদের শিক্ষার স্বাদ মেটে না। এরপর আমরা সারা জীবন যখন যা কিছু পড়ি, তা কবিতাই হোক আর গল্পই হোক, আমাদের মনে শতই এই প্রশ্নের উদয় হয় যে আমরা এ পড়ে কী শিক্ষা লাভ করলুম। এই প্রশ্নের উত্তর মুখে মুখে দেওয়া অসম্ভব, কেননা সাহিত্যের যা শিক্ষা তা হাতে হাতে পাওয়া যায় না। সাহিত্য যা দেয় তা আনন্দ, কিন্তু ও বস্তু আমরা জানি নে বলে মানি নে। আমাদের শিক্ষার ভেতর আনন্দ নেই বলে আনন্দের ভেতর যে শিক্ষা থাকতে পারে তা আমাদের বুদ্ধির অগম্য। আমাদের আকাঙ্ক্ষাকে শিশুকাল থেকেই কোমর বেঁধে আমরা খর্ব করি, অর্থাৎ সেটাকে কাজে খাটাবার আগেই তাকে খাটো করে দিই। অনেক সময় বড় বয়সে সংসারের ঝড়ঝাপটার মধ্যে পড়ে আমাদের আকাঙ্ক্ষার পাখা জীর্ণ হয়ে যায়। তখন আমাদের বিষয় বুদ্ধি, অর্থাৎ ছোট বুদ্ধিটাই বড় হয়ে ওঠে, কিন্তু আমাদের দুর্ভাগ্য শিশুকাল থেকেই আমরা বুড়ো। কি সুন্দর এই কথাগুলো ভাবুন। মানে বলতে চাইছি যে সত্যি আমরা যে শিক্ষা লাভ করি, সেখানে সাহিত্য পড়ার পরেও কি সাহিত্যের আদৌ যে রস, সেটাকে কি আমরা আস্বাদন করতে পারি? আমরা পরীক্ষাতে একটা খুব ভালো একটা গল্প বা উপন্যাস, যেটাই মানে গল্প বা আমরা যে কবিতা পড়ছি, আমাদের মূল লক্ষ্যটাই থাকে ওই কবিতা থেকে বা ওগুলো থেকে কী কোশ্চেন আসতে পারে, তাই না? সেটাকে আমাদেরকে লিখে দিতে হবে। আদৌ কি আমরা তার আস্বাদন করতে পারলাম? এবং এইভাবে আমরা শুধুমাত্র পড়াশোনা ওরিয়েন্টেড একটা জীবন কাটিয়ে আমরা হয়তো আমাদের কত পেশা, মানে আমাদের কত প্যাশন, সেগুলোকেও কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফেলে আসি, বা যে পড়াশোনা করলাম সেখান থেকে আদৌ কতটা শিখতে পারলাম। মানে আক্ষরিক অর্থেই এটা একটা খুব সুন্দরই সারাংশটা। তো মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যেটা শিক্ষা, আমাদের পাঠ্যপুস্তকের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা আনন্দ কোথায় পেলাম, তাই তো? এবং অ্যাকচুয়ালি আমরা এই মানে সমাজ, আমাদের কাজ কর্ম, পেশা, এগুলোর সঙ্গে যুক্ত থেকে আমরা আমাদের যে সাহিত্যের যে রসস্বাদন বা আমাদের যে শিক্ষা, তার যে প্রকৃত আনন্দ, সেটা থেকে আমরা আক্ষরিক অর্থে বঞ্চিত থেকে গেলাম, তাই তো? এরকমই মোটামুটি বিষয়টা। তাহলে আমরা এরকম করে লিখব সারাংশটা। প্রথমে আমরা একটা টাইটেল দিলাম, কি দিলাম? শিক্ষায় আনন্দ লাভের উপলব্ধির অভাব। অবশ্যই
আমরা এই উপলব্ধিটা পাচ্ছি না, তাহলে কি বলছে, আমাদের শিক্ষার সম্পর্ক প্রয়োজনের কারণেই, আনন্দের সঙ্গে নয়। যে কথাটা বললাম যে প্রয়োজন, তো আমাদেরকে পাস করতে হবে, আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, তাই অত সাহিত্য না পেলেও হবে, আমাদের যে গল্পটা আছে সেখান থেকে আমরা যেন কোশ্চেনটা ভালো করে লিখে আসতে পারি নোটস থেকে, এরকমই তো আমাদের মানসিকতা হয়ে গেছে, তাই না বলুন? আচ্ছা, আর এই কারণেই সাহিত্য পাঠ করে সবাই শিক্ষাকে খোঁজে, আনন্দকে নয়। শিক্ষার সঙ্গে আনন্দের যোগের যে অভাব, তাই জীবনটাও আমাদের নিরানন্দময় হয়ে পড়েছে। আমাদের শিক্ষা প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে বলে এর মূল তাৎপর্যকে আমরা কখনোই উপলব্ধি করতে পারি না। ঠিক আছে, তাহলে শিক্ষায় আনন্দ লাভের উপলব্ধির অভাব, এই হচ্ছে আমাদের হেডিং। বেশ, এরপর আমরা বঙ্গানুবাদটা দেখব। বঙ্গানুবাদটাকে আমরা স্প্লিট করে নিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। কি বলছে, বুক ইন্ট্রোডিউস আস ইন্টু দ্য বেস্ট সোসাইটি, দে ব্রিং আস ইন্টু দ্য প্রেজেন্স অফ দ্য গ্রেটেস্ট মাইন্ড দ্যাট হ্যাভ এভার লিভড। তাহলে বই আমাদের উৎকৃষ্ট সমাজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তাই তো? মানে চিরজীব মহৎ হৃদয়ের মানুষ যা বলেছেন এবং করেছেন, মানে না কি বলছে এই যে জায়গাটা, যে ব্রিং আস ইন্টু দ্য প্রেজেন্স অফ দ্য গ্রেটেস্ট মাইন্ড দ্যাট হ্যাভ এভার লিভ, তাই তো? মানে উৎকৃষ্ট সমাজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আচ্ছা, উই হিয়ার হোয়াট দে সেড অ্যান্ড ডিড, উই সি দেন অ্যাজ ইফ দে এভার রিয়েলি অ্যালাইভ। মানে আমরা তারা যা করেছেন, যা বলেছেন সেটাই আমরা শুনি, এরপর তা দেখি যেন তারা সত্যিই আমাদের মধ্যে বেঁচে আছেন, তাই তো? এরকম আর কি বিষয়টা। তারপর কি বলছে, উই আর পার্টিসিপেটেড ইন দেয়ার থটস, we sympathize with them, grieve with them, and we feel as if we were in a major actor in the scenes which they describe. তাহলে we are participators in their thought, আমরা তাদের চিন্তার অংশীদার। We sympathize with them, তাদের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করি। গ্রিভ উইথ দেম, অনুভব করি, তাই তো? মানে শোকাহত হয়, গ্রিভ মানে হচ্ছে শোকাহত হওয়া। অ্যান্ড উই ফিল অ্যাজ ইফ উই আর ইন এ মেজর অ্যাক্টর ইন দ্য সিনস, এবং অনুভব করি যে তারা যে দৃশ্যটা বর্ণনা করেছেন আমরা যেন তারই প্রধান অভিনেতা। দ্য গ্রেট অ্যান্ড দ্য গুড ডু নট ডাই ইভেন ইন দিস ওয়ার্ল্ড, মহান এবং বিখ্যাত ব্যক্তিরা কখনো মৃত্যুবরণ করেন না। এমবেলড, তাই তো, ইন বুকস দ্য স্পিরিট ওয়াক অ্যাবাউট দ্য বুক ইজ এ লিভিং ভয়েস, বইয়ের প্রতীকে বইয়ের যে বার্তা ঘুরে বেড়ায় সেটাই হচ্ছে জীবন্ত। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের বঙ্গানুবাদ পাঠটা। আশা করি আপনাদের 6টা বিষয় আমরা কভার করলাম, এবং ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই বলবে, আপনাদের যদি কোনো সাজেশন থাকে, এবং আপনাদের প্রস্তুতিটাকে আরও এনহ্যান্স করার জন্য, আপনারা অলরেডি সবাই প্র্যাকটিস করছেন ভালো করে, এই প্রস্তুতিটাকে আরও এনহ্যান্স করার জন্য আমাদের এই উদ্যোগ। প্রত্যেকে আপনারা খুব ভালো করে প্রিপারেশন করুন, এবং যদি আমাকে কিছু সাজেশন দেওয়ার থাকে, যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা বলবেন। যদি কিছু লেখার থাকে অবশ্যই জানান। চ্যানেলটার সঙ্গে থাকুন, আপনাদের প্রস্তুতি পর্বকে আরও আমরা এগিয়ে নিয়ে যাব এরকম মক টেস্ট সিরিজের মাধ্যমে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।